আজ যেটা আমি আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চারিত ভূমিরূপগুলি আলোচনা করো। সমুদ্র তরঙ্গের সঞ্চারিত ভূমিরূপ। তো সমুদ্র তরঙ্গ কাকে বলে? না, সমুদ্রের দিক থেকে যখন কোনো তরঙ্গ উপকূলের দিকে আসে এবং উপকূলের বিভিন্ন নুড়ি বালি কাঁকর এগুলো জমা করে যে ভূমিরূপগুলো তৈরি করে তাদেরকে বলা হচ্ছে সঞ্চারিত ভূমিরূপ। তবে এই জায়গাটাতে আমি আর একটু বর্ণনা করছি কিরকম না, গভীর সমুদ্র দিক থেকে তো তরঙ্গ আসে, সেই তরঙ্গ কি করে না উপকূলে আছাড় খেয়ে পড়ে। এরপর যখন উপকূলে পড়ে যায় সেই তরঙ্গ, তখন সেই উপকূলকে কি করে না ক্ষয় করে নুড়ি বালি কাঁকর ইত্যাদির সৃষ্টি করে। এরপর সব নুড়ি বা সব বালি বা সব কাঁকর সমান তো হয় না, কেউ আয়তনে বড় হয়, কেউ আয়তনে ছোট হয়, কারো ওজন বেশি হয়, কারো ওজন কম হয়। তাহলে এই ক্ষয়জাত পদার্থগুলি তাদের আয়তন, তাদের আকার, তাদের ভর অনুযায়ী অর্থাৎ ওজন অনুযায়ী উপকূলবর্তী অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা কিন্তু জমা হয়। আর এই জমা হয়ে বিভিন্ন ধরনের কিন্তু ভূমিরূপ সৃষ্টি করে। তখন তাদেরকে বলা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপ। সমুদ্র তরঙ্গের সঞ্চয়জাত ভূমিরূপগুলিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। কি কি তিনটে ভাগ? তিনটে ভাগ হচ্ছে, একে হচ্ছে উপসাগর, দুই হচ্ছে সামুদ্রিক বাঁধ এবং তিনে হচ্ছে উপহ্রদ বা লেগুন। উপহ্রদ বা লেগুন। তো এখানে একটু বলে রাখি যে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজ মানে শুধু যে সমুদ্র তরঙ্গ সঞ্চয় করে তা কিন্তু নয়, বা শুধু যে সমুদ্র তরঙ্গের ফলেই ভূমিরূপগুলো সৃষ্টি হয় তা কিন্তু নয়। সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলেও কিন্তু অর্থাৎ ক্ষয়েরও কিন্তু এখানে ভূমিকা থাকে এবং পাত সংস্থান তত্ত্বেরও কিন্তু এখানে ভূমিকা থাকে। তো চলো প্রথম একটা করে ভূমিরূপ দেখে নিই। কি না, সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে প্রধান যে ভূমিরূপ, সে প্রধান ভূমিরূপটি এখানে উল্লেখ রয়েছে কি না উপসাগর। অ্যাকচুয়ালি প্রধান নয়, এখানে আমি তিনটা পয়েন্টে ভাগ করেছি। তো প্রথম যে পয়েন্টটি রয়েছে, প্রথম পয়েন্টে কি রয়েছে না উপসাগর। উপসাগরের সংজ্ঞা যদি বলা হয় তাহলে উপসাগরের সংজ্ঞাতে বলা হয় যে তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত সমুদ্রকে উপসাগর বলা হয়। কি বলা হয়েছে না, তিন দিকে স্থল বেষ্টিত সমুদ্রকে বলা হচ্ছে উপসাগর। আমি যদি ছবিটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি যে উপসাগর কাকে বলে। ছবিতে কি রয়েছে না, তিন দিক কিন্তু স্থলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে। এই জায়গাটা যদি উপসাগর হয়, এই পুরো জায়গাটা, তো এর উপর দিকটা অর্থাৎ উত্তর প্রান্ত, উত্তরের দিকেও কিন্তু রয়েছে আমার স্থলভাগ, এর পশ্চিম দিকেও কিন্তু রয়েছে স্থলভাগ এবং দক্ষিণ দিকেও রয়েছে আমার স্থলভাগ। তাই সংজ্ঞায় বলাই রয়েছে তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। একে উপসাগরকে ইংরেজিতে বলা হয় কিন্তু বে। ইংরেজিতে কি বলা হয়? বে। আর এই উপসাগরকে অনেকেই অনেক রকম ভাবে কিন্তু ভাগ করে দেখেছেন। অনেক রকম ঠিক ভাগটা নয়, অ্যাকচুয়ালি এই উপসাগরকে অনেকে আবার কি বলা হয় না বে, আবার অনেকে বলে কিন্তু গালফ। মানে অ্যাকচুয়ালি বে এবং গালফের মধ্যে ভৌগোলিক দিক থেকে খুব সামান্য একটু পার্থক্য রয়েছে। ভৌগোলিক দিক থেকে যদি দেখা হয়, এখানে বে মানে হচ্ছে যেটা বড় উপসাগর, অর্থাৎ উপসাগরের আয়তন যদি অনেক বড় হয় তখন তাকে বলা হচ্ছে বে, এবং উপসাগরের আয়তন যদি ছোট হয় তখন তাকে বলা হচ্ছে গালফ। যেমন এক্সাম্পল কি, যেমন বে অফ বেঙ্গল। বে অফ বেঙ্গল মানে কি, যেটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরটা একটা বে অফ বেঙ্গল। এই বে অফ বেঙ্গলে যদি আমি একটা ছবি করি তাহলেই একটু আমাদের ক্লিয়ার ধারণা হয়ে যাবে। আমাদের এটা হচ্ছে ভারতের দক্ষিণ দিক, এখানে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ, তারপরে আমাদের এই প্রান্তে রয়েছে মায়ানমার, এই প্রান্ত দিকটা। তাহলে এই যে অংশটা এখানে রয়েছে আমাদের বঙ্গোপসাগর। তাহলে বঙ্গোপসাগর একটা কি না বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরকে বলা হচ্ছে বে অফ বেঙ্গল। এবং এটা যদি দেখা হয় তাহলে এর কিন্তু তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। এই প্রান্তে স্থলভাগ রয়েছে, এই প্রান্তে স্থলভাগ এবং এই প্রান্ত কিন্তু স্থলভাগ, এবং নিচের দিকটাতে রয়েছে জলভাগ। তাহলে এটা হচ্ছে অনেকটা বড়। এবং যদি গল্প দেখা হয়, যেমন গল্প মান্নার একটা রয়েছে, গল্প মান্নার এখানে শ্রীলঙ্কা রয়েছে। শ্রীলঙ্কা এবং ভারতের যে মিলিত জায়গা, এখানে মান্নার উপসাগরটা রয়েছে, এটা কিন্তু আয়তনে ছোট। এছাড়াও আমাদের যদি দেখা হয় এখানে রয়েছে খাম্বাত উপসাগর। খাম্বাত উপসাগর যদি দেখা হয় তাহলে কিন্তু এর আয়তনটা খুব ছোট রয়েছে। তাহলে এটা হচ্ছে গালফ, মানে গালফ হচ্ছে আয়তনে ছোট এবং বে হচ্ছে আয়তনে বড়।
এটা আরেকটু ভালোভাবে যদি বিস্তারিত বলা হয় তাহলে বে মানে হচ্ছে যার স্থলভাগের আয়তনটা কম, স্থলভাগের আয়তন কম কিন্তু জলভাগের আয়তনটা বেশি, সেটা হচ্ছে বে। এবং গালফে বলা হয়েছে যার জলভাগের আয়তনটা কম এবং স্থলভাগের আয়তনটা বেশি। জলভাগের আয়তন বলতে এইখানে যদি দেখা হয়, এখানে জলভাগের আয়তনটা খুব সামান্য কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে স্থলভাগ, এটা হচ্ছে বে এবং এই হচ্ছে গলফ। এরপর আমাদের এখানে রয়েছে উপসাগরের একটা আছে উদাহরণ রয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস প্রদেশের ক্যাপ কড বে, একটি হচ্ছে কি উপসাগরের এক্সাম্পল। এবং ভারতে রয়েছে কাম্বে উপসাগর, এটা রয়েছে একটা উপসাগরের উদাহরণ। তো কাম্বে উপসাগরটা অ্যাকচুয়ালি আমার সঞ্চিত ভূমিরূপ নয়, কাম্বে উপসাগরটা গঠিত হয়েছে কিন্তু ক্ষয়জাত অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে গঠিত একটি উপসাগর হচ্ছে কাম্বে উপসাগর। কিন্তু সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের না ক্যাপ কড বে। এই যে বে, বে মানে হচ্ছে কি না, বে মানে হচ্ছে কিন্তু আমাদের উপসাগর। তাহলে উপসাগর ধারণাটা পাওয়া গেছে। এই যে ছবি যদি দেখা হয়, ছবিটা দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে উপসাগর কাকে বলে না, তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত সমুদ্রকে বলা হচ্ছে উপসাগর। আমাদের এরপর 2 নম্বর কি রয়েছে না সামুদ্রিক বাঁধ। সামুদ্রিক বাঁধ কাকে বলে দেখে নি বলে আমরা যদি সংজ্ঞাটা একবার দেখে নিই, সামুদ্রিক বাঁধ কাকে বলে না গভীর সমুদ্র দিক থেকে বা সমুদ্র তরঙ্গের মাধ্যমে বিভিন্ন নুড়ি বালি কাঁকর কোথায় না উপকূলবর্তী জায়গায় জমা হয়ে যে চড়া বিশিষ্ট বা শৈলশিরা বিশিষ্ট ভূমিরূপ গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে সামুদ্রিক বাঁধ। বাঁধ মানে হচ্ছে একটা উঁচু ভূমিরূপ, বাঁধ মানে হচ্ছে একটি শৈলশিরা, বাঁধ মানে হচ্ছে কিন্তু একটি চড়া, অর্থাৎ এই যে বিভিন্ন নুড়ি বালি কাঁকর জমা হয়ে কিন্তু এরকম একটা ভূমিরূপ গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু সামুদ্রিক বাঁধ। সামুদ্রিক বাঁধের কিন্তু বিভিন্ন আকার থাকে, সেই আকার তাদের বৈশিষ্ট্য আয়তন অনুযায়ী আবার এই সামুদ্রিক বাঁধকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই যে ভাগগুলো লেখা রয়েছে, এই ভাগগুলি তাদের যদি বৈশিষ্ট্য দেখা হয় সেই বৈশিষ্ট্যগুলো কিছু কিছু জায়গায় একটু আলাদা রয়েছে, অর্থাৎ সবই কিন্তু নুড়ি বালি কাঁকর এই সমস্ত উপাদান দ্বারাই কিন্তু গঠিত হয়েছে। তো এই সামুদ্রিক বাঁধের কয়েকটি ভাগ, সেই ভাগগুলো প্রথম যে ভাগটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু পুরোদেশীয় বাঁধ। প্রথমে রয়েছে কি না পুরোদেশীয় বাঁধ। তো এইখানে যে নামগুলি রয়েছে এবং এই নামের পাশাপাশি আমাদের যে ছবিগুলো রয়েছে, আমরা যদি ছবিটা একবার ভালো করে বুঝে নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই সংজ্ঞাগুলো বা আমরা কিন্তু এগুলো নিজের মতো করে বানিয়ে লিখতে পারবো। এক কথায় বারবার বলবো যে বাঁধ মানে হচ্ছে নুড়ি বালি কাঁকর পলি এই সব কি হয় না সমুদ্র উপকূলবর্তী জায়গাতে জমা হয়ে বিভিন্ন আকৃতির ভূমিরূপ গঠিত হয় এবং তাদের আকার আকৃতি অনুযায়ী কিন্তু এই নামগুলোর কিন্তু পরিবর্তন হয় এবং সেগুলো হচ্ছে কি না এই যে বিভিন্ন সামুদ্রিক বাঁধ। তো একটা একটা করে এরপর দেখেন হালকা করে। প্রথমে বলা হয়েছে পুরোদেশীয় বাঁধ। পুরোদেশীয় বাঁধ এখানে যদি আমরা ছবিটা দেখি, ছবিটার মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে পুরোদেশীয় বাঁধ কি না। পুরোদেশীয় বাঁধ কাকে বলে যদি এক লাইনে অ্যান্সার দিতে হয় তাহলে কি বলবো না উপকূলের সমান্তরালে যে বাঁধ গঠিত হয় তাকে বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। তাকে কি বলা হয় পুরোদেশীয় বাঁধ। তাহলে পুরোদেশীয় বাঁধ কি না উপকূলের সমান্তরাল। এই যে এটা হচ্ছে উপকূল, এটা হচ্ছে উপকূলের পার এবং এই যে আমার এই সাইডটা এই দিকটা হচ্ছে কি না স্থলভাগ, এই দিকটা হচ্ছে স্থলভাগ এবং এই ডান পাশটা হচ্ছে আমার কিন্তু পুরো জলভাগ। তাহলে স্থলভাগ এবং জলভাগের মিলিত জায়গাটাকে আমি কি বলেছি না উপকূল বলেছি। তাহলে উপকূলের সমান্তরালে, সমান্তরাল বলতে যেভাবে আছে উপকূলের সমান্তরালে নুড়ি বালি কাঁকর ইত্যাদি জমা হয়ে যে উঁচু শৈলশিরার মতো বা উঁচু টিভির মতো যে ভূমিরূপ গঠিত হয়েছে তাকে বলা হচ্ছে পুরোদেশীয় বাঁধ। 2 নম্বর কি রয়েছে আচ্ছা পুরোদেশীয় বাঁধের যদি এক্সাম্পল দেখা হয় তাহলে কেরালা এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে এই পুরোদেশীয় বাঁধ কিন্তু লক্ষ্য করা যায়। গোদাবরী কৃষ্ণা নদীর যে সমস্ত তীরবর্তী জায়গা সেখানে পুরোদেশীয় বাঁধ লক্ষ্য করা যায়। অনুতটীয় বাঁধ, অনুতটীয় বাঁধ কাকে বলে না ঠিক পুরোদেশীয় বাঁধের মতনই অনুতটীয় বাঁধ, কিন্তু এর একটু পার্থক্য রয়েছে। কি পার্থক্য রয়েছে না অনুতটীয় বাঁধ পুরোদেশীয় বাঁধের থেকে একটু বেশি ভিতরে সৃষ্টি হয়, অর্থাৎ অনুতটীয় বাঁধও কিন্তু সমান্তরাল, অর্থাৎ উপকূলের সমান্তরালে যে বাঁধ গঠিত হয় তাকেও বলা হচ্ছে কিন্তু অনুতটীয় বাঁধ। কিন্তু অনুতটীয় বাঁধ জোয়ারের সময় পুরোপুরি জলে ডুবে যায় এবং ভাটার সময় শুধুমাত্র অনুতটীয় বাঁধ কিন্তু দেখতে পাওয়া যায়। এবং পুরোদেশীয় বাঁধ কি হয় না জোয়ারের সময়ও কিন্তু হালকা এর মাথাটা অর্থাৎ চূড়া অংশটি কিন্তু দেখতে পাওয়া যায়।
তার মানে বলতে পারি যে পুরোদেশীয় বাঁধ এবং অনুতটীয় বাঁধের মধ্যে পার্থক্য কিনা, পুরোদেশীয় বাঁধ উপকূলের একটু পার্শ্ববর্তী জায়গায় সৃষ্টি হচ্ছে, এবং অনুতটীয় বাঁধ যদি দেখা হয় তো অনুতটীয় বাঁধ কি হবে না এই পুরোদেশীয় বাঁধের থেকে একটু ভিতরে করে এই জায়গাগুলোতে কিন্তু সৃষ্টি হবে। এবং পার্থক্য একটা কি বললাম যে পুরোদেশীয় বাঁধ জোয়ারের সময় হালকা কিন্তু উপরি ভাগটা দেখা যায়, এবং অনুতটীয় বাঁধ জোয়ার যখন হয় জোয়ারের সময় কিন্তু অনুতটীয় বাঁধ পুরোটা কি হয় না জলে নিমজ্জিত থাকে, জলে ডুবে যায়, এবং যখন ভাটা হয় তখন কিন্তু অনুতটীয় বাঁধ দেখতে পাওয়া যায়, এবং দুটোই কিন্তু সমান্তরাল। এখানে আরেকটু উল্লেখ করে রাখি যে পুরোদেশীয় বাঁধ এবং অনুতটীয় বাঁধের ক্ষেত্রে এরা কিন্তু কখনোই স্থলভাগের সঙ্গে কিন্তু যুক্ত থাকে না, এরা পুরোপুরি সমুদ্রের মধ্যে কিন্তু থাকে। এটা হচ্ছে অনুতটীয় এবং সামুদ্রিক বাঁধ। তিনি কি রয়েছে না ব্যারিয়ার ব্রিজ। ব্যারিয়ার ব্রিজটা কি জিনিস না, ব্যারিয়ার ব্রিজ যদি দেখা হয় এই পুরোদেশীয় বাঁধ যখন সৈকত বরাবর এবং সমুদ্রে স্থায়ীভাবে যখন কোনো বাঁধ গঠিত হয় তখন তাকে বলা হচ্ছে কিন্তু ব্যারিয়ার ব্রিজ। এরপর আমাদের 4 নম্বর কি রয়েছে না স্পিড। স্পিডের আবার কিন্তু কয়েকটি ভাগ রয়েছে। তো স্পিডের আগে সংজ্ঞাটা যদি দেখা হয় যে স্পিড কাকে বলে না যখন কোনো সামুদ্রিক বাঁধ স্থলভাগের সঙ্গে যুক্ত থাকছে এবং সমুদ্রে বিস্তৃত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে স্পিড। ছবিটা কি আছে না স্পিডের একটি অংশ কি স্থলভাগের সঙ্গে যুক্ত আছে এবং অন্য অংশটি কি রয়েছে না সমুদ্রের দিকে বিস্তার লাভ করেছে, তখন তাকে বলা হচ্ছে স্পিড। এবং স্পিড কি হচ্ছে না সমুদ্রের দিকে বিস্তার লাভ করে আছে এবং কিন্তু সে পুরোপুরি সোজা নাও হতে পারে, অনেক সময় কি হয় না বাঁকাও হয়ে যায়। তো সেই তার আকার আকৃতি অনুযায়ী স্পিডকে আবার কিন্তু এখানে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। সেই ভাগগুলো কি, প্রথম যে ভাগটি রয়েছে সেটার নাম হচ্ছে হুক স্পিড। হুক নামের মধ্যেই আমরা কিন্তু সংজ্ঞাটা খুঁজে পাই, হুক স্পিড, যেটা কি হবে না হুকের মতো এইভাবে একটু বাঁকানো হবে। অর্থাৎ আমরা যদি ছবিটা দেখি তাহলে এখানে দেখবো যে হুক স্পিড আছে, এখানে ছবিটা নেই। হুক স্পিড এই ছবিটার মাধ্যমে করা যায় যে কোনো সামুদ্রিক বাঁধ যখন সমুদ্রের দিকে বিস্তার লাভ করেছে এবং যখন এই দিক থেকে যদি কোনো একটা জোরালো সমুদ্র স্রোত সৃষ্টি হয় তখন কি হয় না এই স্পিড এইভাবে কিন্তু একটু সামান্য বেঁকে যায়, বাঁক নিয়ে গঠিত, তখন তার নাম হচ্ছে এই হুক স্পিড। তখন তার নাম কি হুক স্পিড। এরপর রয়েছে যৌগিক স্পিড। যখন এই হুক স্পিড আরো কয়েকটি হুকে পরিণত হয়ে যায় তখন তাকে বলা হচ্ছে যৌগিক হুক স্পিড। এই ছবিটা যদি এখানে রয়েছে এই যে এটা হুক স্পিড, এটা হচ্ছে যৌগিক হুক স্পিড। যেটা প্রথমত কি রয়েছে না প্রথমত এইভাবে একটি হুক স্পিড সৃষ্টি হয়েছিল, তারপর হয়তো আরো একটি হুক স্পিড, এইভাবে কিন্তু কয়েকটি হুক স্পিড পরপর সৃষ্টি হয়ে আমাদের কিসের সৃষ্টি হয়েছে না কিসে পরিণত হয়েছে না যৌগিক হুক স্পিডে পরিণত হয়েছে। সিতে কি রয়েছে না তীক্ষ্ণাগ্র স্পিড। এই ছবিটা হচ্ছে আমাদের তীক্ষ্ণাগ্র স্পিড। কি রয়েছে না যদি সংজ্ঞাটা দেখা হয় না কোনো স্পিড স্থলভাগ থেকে সমুদ্রের দিকে এভাবে বিস্তীর্ণ হয় এবং বিস্তীর্ণ হতে হতে কি হয় না এতটাই বিস্তীর্ণ হয়ে যায় যে আবার এই স্পিড কি হয় না এই স্থলভাগের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন আমাদের তীক্ষ্ণাগ্র স্পিড সৃষ্টি হয়। এছাড়াও আরেক রকম ভাবে সৃষ্টি হয়, এই দিক থেকে একটা স্পিড সৃষ্টি হয়েছে এবং এই প্রান্ত থেকে আরো একটি স্পিড সৃষ্টি হয়েছে এবং দুটি স্পিড পরস্পর এসে এক জায়গায় মিলিত হয়ে গেছে, তখন আমাদের যে স্পিড সৃষ্টি হয় বা যে স্পিড গড়ে ওঠে তখন তাকে কি বলা হয় না তীক্ষ্ণাগ্র স্পিড বলা হয়। এরপর আমাদের 4 নম্বর রয়েছে লুপ বাঁধ। লুপ বাঁধ সৃষ্টির জন্য আমার একটা দ্বীপপুঞ্জের প্রয়োজন। দ্বীপ অর্থাৎ এই সমুদ্রে এটা রয়েছে একটা আমার দ্বীপপুঞ্জ, এটা একটা দ্বীপ। কোন দ্বীপের এক প্রান্ত থেকে একটি স্পিড সৃষ্টি হয়েছে এবং সেই স্পিড বেঁকে গিয়ে আবার সেই দ্বীপের অন্য কোনো প্রান্তে যদি যুক্ত হয়ে যায় তখন যে বাঁধটি সৃষ্টি হয়, এই যে বাঁধ সৃষ্টি হয় তখন তাকে বলা হচ্ছে লুপ বাঁধ। তখন তাকে কি বলা হচ্ছে লুপ বাঁধ। এরপর আমাদের ইতে যেটা রয়েছে সেটা হচ্ছে উপসাগরীয় বাঁধ। উপসাগরীয় বাঁধ কি না যখন কোনো উপসাগরের সম্মুখ ভাগে এইভাবে আমার একটি রয়েছে উপসাগর, এটি আমার একটি উপসাগর, এই উপসাগরের সম্মুখ ভাগে এইভাবে যদি কোনো আমার বাঁধ সৃষ্টি হয়
এবং যে বাঁধের ফলে উপসাগরটিকে পুরোপুরি আবদ্ধ করে দেয়, তখন সেই বাঁধটিকে বলা হয় উপসাগরীয় বাঁধ। অর্থাৎ এটা হচ্ছে আমার উপসাগর। উপসাগরের প্রথমে এই যে উপসাগরের ডেফিনেশনটা আমার বলাই ছিল, উপসাগর কি 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। এই উপসাগরের সম্মুখ ভাগে যদি কোনো স্পিড বা সামুদ্রিক বাঁধ সৃষ্টি হয় এবং উপসাগরকে যদি আবদ্ধ করে, তখন তাকে বলা হচ্ছে উপসাগরীয় বাঁধ। আমার এখানে এই যে সামুদ্রিক বাঁধ প্রায় শেষ। আচ্ছা, এখানে আরো একটি ভাগ রয়েছে এই সামুদ্রিক বাঁধের মধ্যে। আরেকটি পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে 5 নম্বরে, সেটা হচ্ছে টম্বলে। এটা কিন্তু খুব কোশ্চেনে দিয়ে থাকে যে টম্বল কাকে বলে। টম্বল যদি দেখা হয়, টম্বল এখানে নিচে রয়েছে এই ছবিটা, এই যে এখানে টম্বল রয়েছে, অর্থাৎ বা টম্বলটা আমি এখানে বুঝে দিচ্ছি, ছবিটা একটু নিচে হয়ে গেছে। এটা হচ্ছে স্থলভাগ, এই হচ্ছে সমুদ্র, এবং এই জায়গায় কোনো একটি জায়গাতে দ্বীপ রয়েছে। এটা হচ্ছে আমার কি না দ্বীপ, এটা একটা দ্বীপপুঞ্জ। এই স্থলভাগ থেকে যখন কোনো সামুদ্রিক বাঁধ এইভাবে দ্বীপপুঞ্জের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন একে বলা হচ্ছে কি টম্বল। তখন তাকে বলা হয় টম্বল। টম্বলটা কিন্তু প্রচুর কোশ্চেনে দিয়ে থাকে। এটা কিন্তু একটা দ্বীপপুঞ্জ, এটা দ্বীপ। তাহলে কি না, স্থলভাগ এবং কোন দ্বীপের সঙ্গে যুক্তকারী সামুদ্রিক বাঁধকে বলা হচ্ছে টম্বল। এবং এই টম্বলটা কিন্তু একটা সেতুর মতো কাজ করে এই দ্বীপে যাওয়ার জন্য। একটা দ্বীপ ছাড়াও আরো হয়তো যদি পার্শ্ববর্তী কোথাও দ্বীপ থাকে, এখানে তো দ্বীপ রয়েছে, এই দ্বীপের সঙ্গে কিন্তু এইভাবে আরো একটি টম্বল যুক্ত হতে পারে। যেমন ভারতের দক্ষিণে যে শ্রীলঙ্কা রয়েছে, সে ভারত এবং শ্রীলঙ্কাতে কিছু ছোট ছোট দ্বীপ রয়েছে, ছোট ছোট দ্বীপ, সেই দ্বীপগুলো কিন্তু এই টম্বল দ্বারা কিন্তু যুক্ত রয়েছে। তাহলে আমাদের এখানে এই দুটো ভাগ কমপ্লিট, উপসাগর এবং সামুদ্রিক বাঁধ। এরপর আরো একটি ভাগ রয়েছে, সেই ভাগটি হচ্ছে উপহ্রদ বা লেগুন। উপহ্রদ বা লেগুন। তো উপহ্রদ বা লেগুন যদি দেখি, এর এক্সাম্পলটা যদি আমি বলি, প্রথমে এর এক্সাম্পল হচ্ছে কি চিল্কা একটি লেগুন, বা চিল্কা একটি হচ্ছে উপহ্রদ। চিল্কা, তাহলে এর সংজ্ঞাটা কিরকম হবে? এর সংজ্ঞাটা আমি এখানেও করে নিতে পারি, বা আচ্ছা, উপহ্রদ বা লেগুন। উপহ্রদ বা লেগুন সৃষ্টির জন্য এই সামুদ্রিক বাঁধ, স্পিড, তীক্ষ্ণাগ্র স্পিড, এগুলো কিন্তু দায়ী। লেগুন কাকে বলে? লেগুন যদি দেখি যে কোনো একটি বড় জলাশয় রয়েছে, সেই জলাশয় কি হয় না, সেই বড় জলাশয়টি কি হয় না, কোনো স্পিড বা কোনো সামুদ্রিক বাঁধ দ্বারা কিন্তু আলাদা হয়ে যায়, তখন তাকে বলা হয় কিন্তু উপহ্রদ বা লেগুন। ঠিক আছে, আজ এইটুকুই। আমাদের 3টে ভাগ ছিল, 3টে ভাগ কমপ্লিট হয়ে গেছে। ধন্যবাদ।